This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরভর আম বাঙালি অপেক্ষা করে থাকেন দেবীপক্ষ শুরু হয়ে গেলে যেন আর তর্স হয় না। চতুর্থীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়, কিন্তু কিন্তু আছে, জোড়া কিন্তু। দেশের মধ্যে কলকাতাতেই প্রথম চালু হয়েছিল মেট্রো রেল, দমদম থেকে পার্ক স্ট্রিট। এখন শাখা প্রশাখা ছড়িয়ে মেট্রো রেলের সাম্রাজ্য অনেকটাই বিস্তৃত। কিন্তু কলকাতার গর্ব মেট্রো রেল এখন প্রায় কলকাতার দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে, দুর্ভাবনার কারণ হয়ে উঠছে। মাত্র 15 বছর আগে তৈরি কবি সুভাষ স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরায় পুরো স্টেশন ভেঙে নতুন করে তৈরি করতে হচ্ছে। এই তো 12ই সেপ্টেম্বর দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনের ভেতরেই খুন। মেট্রো বলল মেট্রো চলাচলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, নিরাপত্তাজনিত কোনো কারণ নেই। কখনো যান্ত্রিক ত্রুটিতে রেক আটকে থমকে থাকছে মেট্রো চলাচল, যেমন হয়েছে গত 8ই সেপ্টেম্বর। গত 10ই সেপ্টেম্বর সিগন্যাল পয়েন্টে সমস্যায় আটকেই গেল মেট্রো। 17ই সেপ্টেম্বর ফের ঘণ্টাখানেকের বেশি বন্ধ থেকেছিল মেট্রো। মাত্র 24 ঘন্টায় নতুন চালু হওয়া ইস্ট ওয়েস্ট মেট্রোয় জোড়া বিদ্যুৎ বিভ্রাটের জেরে থমকে যায় মেট্রো চলাচল। প্রবল বৃষ্টির পর মেট্রো টানেলে একাধিক জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ায় শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত বন্ধ থাকে মেট্রো দীর্ঘ সময়। যতীন দাস পার্কে আত্মহত্যার ধাক্কায় আজও দীর্ঘ সময় মেট্রো চলাচল বন্ধ ছিল। অনেক ঢাক ঢোল পিটিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছিল যে ব্লু লাইনে 272টি ট্রেন চলবে, সেটা কমিয়ে করা হয়েছে 240। 32টা ট্রেন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের বদলে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত যাবে। একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। একে তো ভরসার মেট্রো মাঝে মধ্যেই নাকা নিচোবানি খাওয়াচ্ছে কলকাতা শহরের মানুষকে, খাবি খাইয়ে ছাড়ছে, তার সঙ্গে আবার লেগেছে বৃষ্টি। নিম্নচাপের পর নিম্নচাপ, বড্ড চাপ হয়ে যাচ্ছে কিন্তু পুজোর সময়টা। যেমন বলা হয়েছিল আগে যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা 25 তারিখে, গতকাল সন্ধ্যাবেলায় সেটা হয়েছে। আর আজকে সেটা সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে সকালে। আর এরই প্রভাবে আমাদের আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে। মূলত আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই, এই পিরিয়ডের মধ্যেই বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এই সব জেলাতে। 28, 29, 30 এই 3 দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে 1 তারিখে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে। মূলত 1 তারিখের সন্ধ্যা বা তারপরের থেকে বৃষ্টিপাত বাড়বে। কারণ স্বরূপ এটা হচ্ছে আমাদের 1 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি যার প্রভাবে 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে 2 তারিখে। তার মানে হচ্ছে 2 তারিখে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়ার সম্ভাবনা থাকছে। আজও বৃষ্টিতে ভোগান্তি হয়েছে, অনেক জায়গাতেই প্যান্ডেলের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, বাঙালিদের আপামর বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। যতই জল থাকুক না কেন, মানুষ জল ডিঙিয়ে ঠাকুর দেখতে যাবে, মানুষ জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে, মানুষ জল ডিঙিয়ে খাওয়া দাওয়া করবে। কোনো কিছু মানুষকে বেঁধে রাখতে পারবে না, আটকাতে পারবে না। কারণ সারা বছর আমরা এই 4টে দিনের জন্য, 5টা দিনের জন্য মুখিয়ে থাকি। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, মানুষ রেইনকোট পরে ছাতা নিয়ে ঠাকুর দেখতে যাবে। বৃষ্টি হলেও ঠাকুর দেখা চলবেই, এই যে বলে দিয়েছেন এমপি সাহেবা, এটাই তো স্বাভাবিক। আর শিক্ষামন্ত্রী বলছেন পুজোর পরেই নিয়োগ। পুজোয় হয় পেট পুজো, আর তারপরে হবে টেট পুজো। পুজো চলে গেলে টেটের ফল বেরোতেই প্রাথমিক স্কুলগুলোতে 13,421টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে।
খুবই দ্রুত নিয়োগ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অর্থ দপ্তরের অনুমোদনের জন্যই এতদিন যেটুকু বিলম্বিত হয়েছে। আমাদের কালকে গেজেট নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ বার করে দিয়েছে। আমার পুজোর আগেই বেরিয়ে গেল, ফলে পুজোর পরেই এই প্রসেস। এতদিন 13,000 এর ওপরে প্রায় 13,500 চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের যারা শিক্ষিত এবং চাকরি না পাওয়া যে যুবক যুবতী আছেন তাদের জন্য এটা এই নিশ্চয়তা এবং বরাভয় প্রদান করলেন। আচ্ছা, শিক্ষামন্ত্রীর চাকরিটা থাকবে তো? না না, মন্ত্রিত্ব যাওয়ার কথা বলছি না। তিনি তো দলের শিক্ষা সেল দেখেন। দলের অধ্যাপক, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের সংগঠনের রাজ্য কমিটি এবং সমস্ত জেলা কমিটি ভেঙে দিয়েছে তৃণমূল। সেন্ট্রালি ভেঙে দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে দলের শীর্ষ নেতৃত্ব। গত সন্ধ্যায় বিবৃতিতে বলা হয়েছে আপাতত ওয়েবকুপা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হলো। হ্যাঁ, আমি এটা জানি না, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনী খুবই ব্যস্ত আছে, ফলে সেটা জানি না, সেই নিয়ে আমি এখন কথা বলতে পারবো না। আমি যা জানি না তা নিয়ে আমি আর কথা বলবো কী করে? তো আমায় জানতে হবে, তো জেনে বলতে পারবো। পার্টির সিদ্ধান্ত পার্টি নিয়েছে, এখানে আমার কী বা বলার থাকতে পারে। যা বাবা, আমরা জেনে গেছি, শিক্ষামন্ত্রী জানেন না। সিদ্ধান্ত ঘোষণা হয়েছে গতকাল। শিক্ষা সেলের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আজও কিছুই জানেন না, নাকি জেনেও অস্বস্তি এড়াতে কিছু বলতে চাইছেন না? আচ্ছা, শিক্ষামন্ত্রী কি নিজে বেশ চাপে আছেন? যে দলের তরফে যা, সেটা তো একদম পোস্ট করে দেওয়া হয়েছে যে উইথ ইমিডিয়েট এফেক্ট এই হয়েছে, ফেস্টিভ্যালের পর এটা হবে। এর বাইরে কে কখন জানলেন না সেটা তো কি করে বলবো। ঝড় হোক, মুষলধারে বৃষ্টি হোক, পুজোয় রাস্তায় বেরোনো বন্ধ হবে না, কিছুতেই হবে না, ঠাকুর দেখা চলবেই বলেছেন চুঁচুড়ার এমপি। একটু বাড়িয়ে বলি, ঝড় হোক, বৃষ্টি হোক, পুজো হোক, রাজনীতি কিন্তু চলবেই। সৌজন্য নিপাত যাক, রাজনীতি বেঁচে থাক। जय अमित शाह जी स्वागतम 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 अमित शाह जी। We are deeply thankful to you. পুজো উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন বলে ফ্লেক্স লাগানো হয়েছিল দলের তরফে, ব্যানার ফ্লেক্স যেগুলো লাগানো হয়, ফেস্টুন, সেগুলো খুলে দিয়েছেন তৃণমূলের কর্মীরা, এমনটাই অভিযোগ। আবার নতুন করে অমিত শাহ ফ্লেক্স লাগাতে হয়েছে। অমিত শাহ কালীঘাটের মন্দির থেকে বেরোনোর সময় জয় বাংলা স্লোগানও শুনতে হয়। কালীঘাট মন্দির চত্বরে যেন ব্যানার যুদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালীঘাট মন্দিরে আসবেন পুজো দিতে, সেই মতো তাকে স্বাগতম জানিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব কালীঘাট টেম্পল রোড, এসপি মুখার্জি রোডে এরকমই ব্যানার বসেছিল যেখানে অমিত শাহ স্বাগতম লেখা রয়েছে। সকাল রাত 1:30 পর্যন্ত আমাদের পার্টির যারা কার্যকর্তা আছে, ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি কালীঘাট মন্দিরে আসছেন, তার জন্য স্বাগতমের হোর্ডিং লাগানো হয়েছিল, কাট আউট। কিন্তু আমরা ভোরবেলা দেখলাম একটাও কাট আউট নেই। কালী টেম্পল রোড, এসপি মুখার্জি রোড, রাসবিহারী মোড়, হাজরা মোড়, আমাদের সমস্ত যে কাট আউট লাগানো হয়েছিল অমিত শাহজির স্বাগতমের, একটাও নেই। আজকে তো বাস্তব যে মন্দিরে আসছেন পুজো দিতে, সেখানেও রাজনীতি করছে, করে এখানে কাট আউট ভরে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ভরে দিয়েছে। পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে বলেও বিজেপি তরফে অভিযোগ করা হয়েছে। প্রথম কথা, সর্বৈব মিথ্যা। দ্বিতীয় হচ্ছে, এই সময় বহু ওইসব এলাকায় পুজোর বিভিন্ন বিজ্ঞাপন, পুজো কমিটিগুলোর সজ্জা আছে, আলোকসজ্জা আছে, বিজ্ঞাপন আছে, ব্যানার দিতে হয়, এগুলো পুজো কমিটিগুলোকে দিতে হয়। এখন সেগুলোকে ঢেকে যদি কেউ কোথাও জোর করে কিছু চাপিয়ে দিতে চান, তাহলে কোথায় কোন পুজো কমিটির কে কি করেছে তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হতে পারে না। সরিয়ে কি হবে? বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে, সেখান দিয়ে কোন ফ্লেক্স ছড়াতে পারবে? আমাদের দলীয় কর্মীরা ছিলেন, আমরা কিন্তু জয় মা কালী স্লোগান দেওয়া হয়েছে, শুধু মায়ের মন্দিরে এসেছি সেভাবেই দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল আপনারা দেখতে পেয়েছেন, আমরা শুনেছি,
পেছনে জয় বাংলা স্লোগান দিয়েছে। কালীঘাটেরই কেউ মানে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল কিনা সেটা দেখতে হবে। বিজেপির লোক আছে নাকি কালীঘাট ওই সব অঞ্চলে? বিজেপির কোনো লোক আছে নাকি? পশ্চিমবাংলাটাকে তো বাংলাদেশ বানানোর ষড়যন্ত্রে তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। নইলে জয় বাংলা স্লোগান পশ্চিম বাংলায় উঠবে কেন? জয় বাংলার জয় বলাটা অন্যায়। তাহলে বিজেপি কি বাংলা বিরোধী? জয় বাংলা তো ভালো স্লোগান, লোকে অপদস্থ হবে কেন? বাংলার মাটিতে আছে, বাংলার জয় হোক, নিশ্চয়ই তিনি তো সেটাকে সমর্থন করবেন। যখন নেতাজির জন্মদিনে যখন জয় শ্রীরাম হয় তখন তো এইসব বিবেকবোধ জাগে না। জয় বাংলা স্লোগান তো বাংলাদেশের স্লোগান। জয় বাংলা স্লোগানে আমরা ভয় পাই না, আর জয় বাংলা স্লোগানের পাল্টা স্লোগান হচ্ছে সোনার বাংলা। সোনার বাংলা চতুর্থীর দুপুরে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করার পর। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। দুদিন আগে আমরা দেখেছি যে পাটনা মানে বিহার, রাজ্য সরকার এনডিএ, কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি, সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে। তা সোনার বিহার হলো না কেন? हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। उत्तर प्रदेशे तपशिली जाति उपजाति महिलादेर उपर नरकीय अत्याचारेर घटना आमरा देखेछि। सोनार उत्तर प्रदेश हलो ना केन? बांगलाय प्रत्येकटा महिलाके ममता बंदोपाध्याय बैंक अ্যাকাউন্টে आर्थिक सहायतार माध्यमे प्रति मासे 1000 टाका पौঁছে दिएছে। আপনার 10-12টা যে রাজ্য সরকার রয়েছে একটা করে দেখাক, একটা ওপেন চ্যালেঞ্জ। 21 সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন, মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন, আসতে পারেননি। 26-এ পুজো দিচ্ছেন, আসতে পারবেন না। 31-এও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেন এবং দেখান। অমিত শাহ মাতৃমূর্তির দিকে তাকিয়েছিলেন, কিন্তু ঠিক যে সময়টায় উনি ওই প্রার্থনাটা করেছেন না, তখন উনি অসুরের দিকে তাকিয়েছিলেন। অসুরের দিকে তাকিয়ে বলেছেন আমরা যেন সরকার গড়তে পারি। তো অসুরের সরকার তো হবে না। আর সোনার বাংলা মানেটা কি? শোলা জানেন? শোলা বাংলা তো সোনার, আর সোলার উত্তরপ্রদেশ। সোনার বাংলা সোলার উত্তরপ্রদেশ, সোনার বাংলা সোলার মধ্যপ্রদেশ, সোনার বাংলা সোলার গুজরাট। ওষুধদের সরকার এখানে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর মা দুর্গার আশীর্বাদ রয়েছে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আরো বেশি সংখ্যক বিধায়ক নিয়ে दुर्गा पूजा का उत्सव हमें शुभ की ओर ले जाए, बंगाल को ऊंचाइयों की ओर ले जाए और बंगाल के विकास के माध्यम से विकसित भारत का स्वप्न हमारे नेता नरेंद्र मोदी जी ने जो देखा है उसको हम सिद्ध कर पाए। হিসেব মিলিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। বলেছিলেন অমিত শাহ দক্ষিণ কলকাতার এক আদি বিজেপি নেতার পুজো উদ্বোধনে যাবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাননি, গেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় আর ইজেডসিসিতে রাজ্য বিজেপির পুজোয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধনে এসেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে। महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वरचंद्र विद्यासागर का भी जयंती है। তৃণমূলের বহু নেতাই জানতো না যে আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, সেটাই অমিত শাহজি শুনিয়ে গেলেন। বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে। সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি
ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। 19 সালে বিদ্যাসাগরের মূর্তি তৃণমূল কংগ্রেস ভাঙার পর এত বছর গিয়েছে, বিদ্যাসাগরের জন্মদিন পার হয়ে গেল, কোনোদিনও তো দেখিনি মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে বিদ্যাসাগরের মূর্তির সামনে গিয়ে দাঁড়াতে। আজকে বড় বড় কথা বলছে, আজকে মূর্তির সামনে কেন দাঁড়িয়েছে? বাঁচতে হবে। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। যারা দিল্লি থেকে আসে দিদির কাছে ট্রেনিং নিয়ে আসছে, তারা দিদি আগে যেগুলো করেছে তারা সেগুলো তাকে অনুসরণ করে করছে। বাঙালির বাঙালিত্বকে, বাঙালির সংস্কৃতিকে, বাঙালির শিক্ষাকে, বাঙালির সভ্যতাকে দয়া করে না দিদি না মোদি তারা নির্বাচনের রসদ বানাবেন। আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে লেনদেন রহস্য, অভিযোগ 1.5 কোটি টাকার লেনদেনের কোনো উল্লেখ নেই আইএমএর নথিতে। অ্যাকাউন্টের লেনদেন ঘিরে প্রশ্নের মুখে শান্তনু সেন, কাকলি সেন সহ আরও 2 চিকিৎসক। লেনদেনের কৈফিয়ত চেয়ে 4 সদস্যকে চিঠি আইএমএর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সর্বরী দত্তের। TV9-এর হাতে আইএমএর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চিঠির প্রতিলিপি। 2015 থেকে 2018 সাল 3 বছরের মধ্যে 1,53,39,000 টাকার লেনদেন হয়। অভিযোগ, আইএমএর অ্যাকাউন্ট ব্যবহার করে তৈরি হয় এই জিমাকন অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকে রহস্যজনক 1.5 কোটির উৎস কি? আইএমএর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্নের মুখে শান্তনু শিবির। শেষবারের মতো আকাশে বাহাদুরি দেখালো MiG-21। প্রায় 6 দশক পর আজ বিদায় অর্থাৎ অবসর নিল MiG-21। সোভিয়েত জমানার যুদ্ধ বিমানের ফেয়ারওয়েলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান। 62 বছর পর MiG-21 ফাইনালি রিটায়ার্ড হয়ে গেল, অবসর নিল। यह एक ऐसा फाइटर जेट रहा जिसने अपने लंबे ऑपरेशनल लाइफ में हर तरह के रोल इसने निभाए हैं। इसको बर्ड ऑफ ऑल सीजन्स, ऐसे ही नहीं कहा जाता है। एक इंटरसेप्टर के तौर पर इसने दुश्मन को रोकने का काम किया है। ग्राउंड अटैक में इसने अपनी आक्रामक क्षमता भी दिखाई है और एयर डिफेंस फाइटर जेट के रूप में इसने स्काईज को प्रोटेक्ट किया है। और सिर्फ इतना ही नहीं, इसने एक ट्रेनर एयरक्राफ्ट के तौर पर भी असंख्य एयर वॉरियर्स को भी तैयार किया है। कहने का मतलब यह है कि MiG-21 ने हर उड़ान के साथ भारत के भविष्य को और भी मजबूत किया है।